আসসালামু আলাইকুম, পুতুল ডায়েরিতে স্বাগতম। গল্পটি নতুন এবং ভিন্ন ক্যাটাগরির, রহস্য, থ্রিলার এবং রোমান্টিকতায় ভরপুর, রাজনীতি রিলেটেড। সো আশা করব আপনাদের ভালো লাগবে। পুরো গল্পটি শোনার অনুরোধ জানাচ্ছি। দু চোখের পাতা এক করতে পারছে না ভূমি। আম্মা তার জীবন থেকে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিপদ এসে হানা দিয়েছে। প্রিয় মানুষগুলো থেকে বিচ্ছিন্ন হতে হয়েছে। দুটো মানুষই তো তার জীবনের একটি মাত্র অবলম্বন। প্রলয়কে খুব মনে পড়ছে। আদতেও কি প্রলয়ের সঙ্গে তার দেখা হবে আর, নাকি এভাবেই দুজনের পথ চিরতরে আলাদা হয়ে গেল? অক্ষিকোটর হতে উষ্ণ অশ্রুকণা গড়িয়ে পড়ল নিমিষেই। একদিকে মায়ের শূন্যতা, অন্যদিকে প্রিয়র কাছ থেকে এভাবে আলাদা হয়ে যাওয়া মানতে পারছে না ভূমি। গুমড়ি গুমড়ি শেষ হয়ে যাচ্ছে জীবনটা। কেন সহজ সরল হলো না জীবন? জীবনে এত জটিলতা তো সে কখনো চায়নি। ডুকরে কেঁদে উঠল ভূমি। ভিতরে তীব্র হাহাকার। রাতের এই নিস্তব্ধতার গুমট অনুভূতি জেঁকে বসেছে। একা ভয় লাগতে শুরু করলো। পরক্ষণই মনে পড়ল সে তো আর একা নেই। তার মাঝে আরেকটি অস্তিত্ব একটু একটু করে বেড়ে উঠেছে। নিমিষেই সমস্ত মন খারাপেরা পালিয়ে গেল। বাঁচার আশা খুঁজে পেল ভূমি। এখান থেকে যে করেই হোক সে পালাবেই। বাইরে কোনো পুরুষের কণ্ঠস্বর ভেসে আসছে, একের অধিক হতে পারে। ভূমি তাড়াহুড়ো করে বিছানা ছেড়ে নামলো। এরপর গিয়ে দরজাটা ভালো করে আটকে দিল, যাতে কেউ এই ঘরের ভেতর প্রবেশ করতে না পারে। তিথির কথা মনে পড়তেই তার মনটা খারাপ হয়ে গেল। এখানে বন্দি পড়ে কতই না কষ্ট সহ্য করছে। কেটে গেল আরো 4টে দিন। এই 4 দিনে প্রলয় নিজের প্রতি যত্ন না ভুলে গিয়েছে। শ্যাম পুরুষের গালে খোঁচা খোঁচা দাড়িগুলো বড় হয়েছে। চোখ মুখ শুকিয়ে গিয়েছে। চোখের নিচে আবছা কালচে দাগ জন্মেছে। দেখে মনে হয় কত রাত ঘুম হয় না তার। নিজের পাশাপাশি আশেপাশের মানুষগুলোকে মাতিয়ে রাখা মানুষটা পাল্টে গেছে। সারাক্ষণ মনমরা হয়ে ঘরবন্দি থাকে। কদিন ধরে নিজের কাজের প্রতি বড্ড অবহেলা করছে প্রলয়। এমনটা কখনোই একজন এমপির কাজ হতে পারে না। প্রলয় সিদ্ধান্ত নিয়েছে নিজের ভেতরকার অবস্থা দুনিয়ার মানুষকে কিছুতেই বুঝতে দেবে না। 4 দিন পর আজ প্রলয় বাড়ি থেকে বের হয়েছে। হুট করেই মন বলল কোথাও একটা যেতে, এক উদ্দেশ্যহীন সফরে। জীবনের প্রতি এখন আর কোনো কাজ মায়া কাজ করে না। রাজনীতির স্বপ্নটাও আজকাল রংহীন মনে হয়। ভূমিকে না পেয়ে প্রলয়ের অবস্থা ছন্ন ছাড়া। কোনো কাজেই মন বসাতে পারছে না। তবে শক্ত হাতে তো পুনরায় দায়িত্ব গ্রহণ করতেই হবে। রবিনকে দিয়ে নাজিম চৌধুরীর ওপর 24 ঘন্টা নজর রাখার কাজ নিয়োগ করেছিল সে, কিন্তু ফলাফল শূন্য। যা থেকে বোঝাই যাচ্ছে ভূমির হারিয়ে যাওয়ার পেছনে নাজিম চৌধুরীর কোনো হাতই নেই। তাহলে কি হয়েছিল সেদিন? ভূমি হারিয়ে গেল কি করে? এদিকে ছেলের চিন্তায় চিন্তায় ঘুম হয় না মাধুরীর। ছেলেকে এভাবে গুমড়ে গুমড়ে নিঃশেষ হতে দেখে ক্রমশ তরপাচ্ছেন তিনি। এর চেয়ে ভালো ছিল ভূমির এই বাড়িতে থাকা। অন্তত ওনার ছেলেটা তো ভালো থাকতো। এই কয়দিনে তিনি এই কথাটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন যে প্রলয় একমাত্র ভূমির সঙ্গেই ভালো থাকবে। মাধুরী মনে মনে দোয়া করছে যাতে করে ভূমিকে তাড়াতাড়ি ফিরে পাওয়া যায়। মসজিদে টাকা দান করবেন বলে মানত করেছেন তিনি। শিকদার বাড়ির একজন ব্যক্তি বাদে সকলেই ভূমির জন্য ভীষণ চিন্তিত। ফিরোজারও খুব খারাপ লাগে ভূমির জন্য। মেয়েটা সদ্য তার মাকে হারিয়েছে, তার উপর হুট করে কোথাও হারিয়ে গিয়েছে। হসপিটালের পাশাপাশি অর্পণ অনেক জায়গায় খোঁজ খবরও নিয়েছিল, কিন্তু ফলাফল শূন্য। ভূমি তাকে দিয়ে এমনভাবে ওয়াদা করিয়েছে যে সে তার বাবার আসল রূপটা কারো কাছে বলতেই পারছে না। বলেও লাভ হবে বলে মনে হয় না তার। এর জন্য তো প্রমাণ প্রয়োজন। ভূমির হারিয়ে যাওয়ার কোনো প্রমাণ নেই। বিষয়টি এমনভাবে সাজানো যে বোঝাই যাচ্ছে ভূমি কারোর সঙ্গে নিজ থেকে পালিয়ে গিয়েছে। এখন সময়টা খাখাত মধ্য দুপুর। মেদিনীর বুকে রাক্ষসের রোদ আবির্ভূত হয়েছে। তাকে এখানে নিয়ে আসা হয়েছে আজ 6 দিন হচ্ছে। পুরো 6 দিন পর খোলা আকাশের নিচে গা ভাসাবে ভূমি। এই কয়েকদিনে অনেকটা শুকিয়ে গিয়েছে ফুটফুটে সুশ্রীতে। মলিনতার ছাপ, আগের মতো উজ্জ্বলতা নেই। দুটো মানুষ আলাদা আলাদা জায়গা হতে একে অপরের বিরহে বিলীন হচ্ছে। আজ তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে। ডক্টরের সঙ্গে আগে থেকেই কথা বলা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে আজই অপারেশন করানো হবে। সঙ্গে শুধুমাত্র
সর্দানি পিঙ্কি চাপেন। অন্য আর কারো বিশ্বাস করতে পারছেন না তিনি। তিথিকে ভূমির কাছে পাঠিয়েছেন পিঙ্কি। এইদিকে ঘরে ভূমিকে তৈরি করে দিচ্ছে তিথি। রুমার কাছ থেকে বোরকা জোগাড় করে এনে দিয়েছে সে। ভূমির পরনে রুমার সেই কালো বোরকা আর হাঁটু সমান ঢেকে রাখা হিজাব। মুখে নেকাব পরিয়েছে তিথি। বাইরে গেলে ভূমি সম্পূর্ণ পর্দায় থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। বাইরে থেকে পিঙ্কি কিছুক্ষণ পরপর ধারণা দিচ্ছে, এই তো এখনই বের হবে ওরা। রওনা হবার পূর্বে ভূমির কাছে দুটো কাগজ এগিয়ে দিয়ে তিথি বলে, তোমাকে কায়দা করে হসপিটাল থেকে পালাতে হবে। আমি তোমার সাথে হসপিটালে যেতে পারবো না। বাকিটা তোমাকে একাই করতে হবে। এই লড়াইটা তোমার একার। এই দুটো কাগজের মধ্যে একটা ঠিকানা আর একটা চিটকুট রয়েছে। আশা করি ঠিকানা নিয়ে সঠিক জায়গায় তুমি পৌঁছে যেতে পারবে। এইটুকু মনের জোর অন্তত তোমার আছে। ইনশাল্লাহ আমি অবশ্যই পারবো। তোমাকে অনেক ধন্যবাদ আপু। তিথি আবারও বলল, আরেকটা কথা, পানির বোতলে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছি। ভুলেও তুমি ওই পানি পান করবে না। পারলে পিঙ্কি ম্যাডামকে খাওয়ানোর চেষ্টা করবে। মাথার উপর নিচ ঝাঁকিয়ে ভূমি ইশারা জানালো। তিথিকে শেষবারের মতো জড়িয়ে ধরল। এই কটা দিন তিথি খুব খেয়াল রেখেছে তার। তিথির কাছে ভূমি চিরকৃতজ্ঞ। তিথির উপকার সে কোনোদিনও ভুলবে না। নিজের নরক থেকে তাকে স্বর্গে পৌঁছতে সাহায্য করেছে এমন মানুষ হাজার খুঁজেও পাওয়া যায় না। তিথির হাত ধরে ভূমি বলল, তোমার এই উপকার কোনোদিন ভুলবো না। আমি সারা জীবন তোমাকে মনে রাখবো। আমার তোমাকে খুব মনে পড়বে। তুমি ভালো থেকো, তোমার সন্তানের খেয়াল রেখো। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আর শুভকামনা। বাইরে থেকে পিঙ্কির বাজখাই কণ্ঠস্বর ভেসে আসছে। এই মহিলার কথা কানে আসতে বিরক্ত হলো ভূমি। তিথিকে বলল, আপু আসছে আপু, তুমি ভালো থেকো। এই নরকে ভালো থাকার কথা বলছো? আমি ভালো থাকবো শুধুমাত্র তোমার পুচকু ভালো থাকায়। ওর খুব খেয়াল রাখবে, একজন ভালো মানুষ তৈরি করবে। অশ্রুসিক্ত চোখে আখি পল্লব ঝাপটে সায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ভূমি। তার পেছন পেছন তিথিও বের হলো। বাইরে পিঙ্কি সহ আরও 7 জন মেয়ে দাঁড়িয়ে রয়েছে। এই মেয়েগুলো এখানেই থাকে। এদের মাঝে চামিলিও রয়েছে, যে কিনা পিঙ্কির খুবই বিশ্বস্ত। ভূমিকে নিয়ে বেরিয়ে পড়লেন পিঙ্কি। যাওয়ার পূর্বে ভূমি একটিবার তিথির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। যদি এমন হতো সে তিথিকেও সঙ্গে করে নিয়ে যেতে পারত, কিন্তু আফসোস এমন কোনোদিনও হতে পারে না। ভূমি এখান থেকে বের হবার সময় জায়গাগুলো ভালো করে দেখে দেখে যাচ্ছিল। যেহেতু মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে, তাই বাংলার পাশাপাশি ইংরেজিও একটু একটু বুঝতে পারেছে। জায়গাটা আর ঠিকানাটা খুবই ভালো করে দেখে নিয়েছে ভূমি। ভালোই ভালোই বেঁচে ফিরতে পারলে একদিন অবশেষে তিথিকে এখান থেকে উদ্ধার করবে। হসপিটালে নিজের কেবিনে বসে রয়েছে মেহরাব শিকদার। আজ আর রোগী দেখার ঝামেলা নেই, আর না কোনো ওটি রয়েছে, তাই নিজের কেবিনে আয়েশ করে বসে রয়েছেন তিনি। এই সময়টা অন্যদিন হলে ব্যস্ততায় পার হতো, তবে আজ সম্পূর্ণ আলাদা। এভাবে বসে থাকতেও বিরক্ত হচ্ছেন তিনি। মাঝে মাঝে ব্যস্ততার মাঝেও আলাদা শান্তি বিরাজ করে। এই যে এখন তিনি একেবারে ফ্রি, কিন্তু তবুও ওনার কাজ করতে ইচ্ছে করছে। এমন ইচ্ছে কিন্তু সবসময় হয় না, আজই হঠাৎ মনে হচ্ছে। এরই মাঝে হঠাৎই ফোনটা বেজে উঠলো মেহরাব শিকদারের। যেহেতু তিনি আজ ফ্রি, তাই তিনি তৎক্ষণাৎ ফোন রিসিভ করলেন। পিঙ্কি কল করেছেন, হতে পারে কোনো কাজেই কল করেছেন। তিনি কিছু বলবে তার আগেই ওপাশ থেকে পিঙ্কি বলে উঠলেন, আপনার মেয়েকে নিয়ে হসপিটালে যাচ্ছি অপারেশন করাতে। পিঙ্কির মুখে মেয়ে শব্দটা শুনে সহসে অবাক হলেন তিনি। মৃদুস্বরে চেঁচিয়ে জিজ্ঞেস করলেন, হোয়াট ননসেন্স, কিসের মেয়ে? এইবার কোনো রকমের ভনিতা ছাড়াই বকতে আরম্ভ করলেন, ওই মিয়া, ভাব কম নিন। কি মনে করেছেন আপনি? কি মনে করেছেন আমি কিছুই জানি না? সেদিন আমি আপনাদের কথা সব শুনেছি। আপনি মিয়া একটা নরপিশাচ। আমি তো পেটের দায়ে মেয়ে ব্যবসা করে খাই, আর আপনি ছি। বাবারাও এমন হয়? আপনাকে দেখলে শরীরও ঘৃণায় জর্জরিত হয়। মুখ সামলে কথা বল। আমাকে তুমি এখনো ভালো করে চেনোই না, তাই আমার সম্পর্কে উল্টোপাল্টা কথা বলা বন্ধ কর। আপনাকে তো সেদিনই ভালো করে চিনে নিয়েছিলাম। আপনি তো মিয়া বাবা জাতের কলঙ্ক। আমার বাবা যদি এমন হতো না, তাহলে আমি তাকে খুন করে তার নিথর দেহটাকে কুকুর দিয়ে খাওয়াতাম।
একটু বেশি বলে ফেলেছো না? তা হঠাৎ করেই অন্য সত্তা জেগে উঠলো, ব্যাপার কি? কিছু কথা অজানা থাকুক। আল্লাহর কাছে প্রার্থনা করি এমন বাবা কারোর ভাগ্যে না জুটুক। কথাটা বলেই কল কেটে দিলেন পিঙ্কি। গাড়ি ধীর গতিতে এগিয়ে যাচ্ছে। এখানকার রাস্তা খুব একটা ভালো না। গাড়ির সিটে মাথা এলিয়ে দিয়েছে ভূমি। সে গাড়িতে জার্নি করতে পারে না, বমি পায়, তার উপর আবার অন্তঃসত্ত্বা। তবে এখনো পর্যন্ত একবার বমি করেনি সে। আসার সময় তিথি সঙ্গে করে 2টো লেবু পাতা দিয়েছিল। বমি পেলেই যেন সঙ্গে সঙ্গে নাকের কাছে ধরে রাখে। লেবু পাতার তীব্র সুবাসে গা গোলানো বন্ধ হয়েছে আপাতত। এদিকে পিঙ্কি মোবাইলে গেমস খেলছে। এতক্ষণ মেহরাব শিকদার আর পিঙ্কির মধ্যকার হওয়া সমস্ত কথাবার্তা সে শুনেছে। পিঙ্কির কথাবার্তায় একটা মায়া ছিল। আজকে পিঙ্কিকে একদম অন্যরকম মনে হয়েছে ভূমির কাছে। এক দৃষ্টিতে পিঙ্কির দিকে তাকিয়ে রইল ভূমি। হুট করে মোবাইলের স্ক্রিন থেকে মুখ তুলে তাকালেন পিঙ্কি। এভাবে মুখ তুলে তাকানোতে ভূমি ঘাবড়ে গেল মুহূর্তে। আড়ালে ক্ষীণ হেসে তিনি ভূমিকে বললেন, মেয়ে মানুষ কখনো ইচ্ছা করে খারাপ পথে পরিচালিত হয় না, তার পেছনে বিভিন্ন গল্প লুকিয়ে থাকে। সাধেই কি মেয়েদের রহস্যময়ী বলা হয়? সমাজের সকল লাঞ্ছনা বঞ্চনা শুধুমাত্র একজন নারীকে সহ্য করতে হয়। সভ্য সমাজের পুরুষেরা তো শুধু পারে ভোগ করতে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে পরখ করছে প্রলয়। আজ সে পার্টি অফিসে যাবে, তারপর সেখান থেকে বেরিয়ে একটা কলেজে যাবে। আজ শহীদ মিনার উদ্বোধন করার রয়েছে। আজও প্রলয় সাদা পাঞ্জাবির উপর কালো কোটি পরিধান করেছে, হাতে একটি দামি ঘড়ি। এই ঘড়িটা মেহরাব শিকদার তাকে উপহার দিয়েছিল। ব্যক্তিগতভাবে প্রলয়ের ভীষণ পছন্দের। কোথাও গুরুত্বপূর্ণ কাজে গেলে এই ঘড়ি পরেই যায়। চুলগুলো জেল দিয়ে সেট করা, শ্যামগরণের মুখে খোঁচা খোঁচা দাড়িতেও তাকে দারুণ লাগছে। দাড়িগুলোর ঘন বড় হয়ে যেন তার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। ভূমি তার এমন অবস্থা দেখলে ভাবতো হয়তো লোকটা দেবদাস হয়ে গিয়েছে। আনমনে হেসে উঠল প্রলয়। চশমা আর মোবাইল নিয়ে ঘর থেকে বের হতেই যাবে, তখনই অর্পণ সামনে এসে দাঁড়ালো। হুট করে এভাবে আসায় অবাক হলো বৈকি। তাই সে জিজ্ঞেস করল, তুই হঠাৎ এই ঘরে? হসপিটালে যাসনি? আজ আমি হসপিটালে যাব না, তোমার সাথে আমার কিছু কথা আছে ভাই। প্রলয় অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি কথা? যদিও কথাটা বলতে তার অসুবিধা হচ্ছে, তবুও কোনো রকম ভনিতা ছাড়ে অর্পণ বলে দিল, ভাই আমাদের উচিত নিষিদ্ধ জায়গাগুলোতে গিয়ে ভূমির খোঁজ করা। রাগ তরতর করে মাথায় চড়ো হলো প্রলয়। প্রলয় ক্ষিপ্ত বেগে এসে অর্পণের কলার চেপে ধরল, ছিঁচিয়ে বলে উঠল, তোর সাহস কি করে হলো এমন কথা বলার? আমি তো স্বপ্নেও ওসব জায়গার কথা ভাবতে পারি না, আর তুই কিনা মুখের উপর বলে দিলি। ভাই মাথা ঠান্ডা কর, আমার পুরো কথাটা তো একবার শুনবে। কিছুই শোনার নেই আমার, যা বুঝার আমি বুঝে নিয়েছি। তুমি কিছুই বুঝলে না, উল্টো আমাকে ভুল বুঝলে। আমি কিছুক্ষণ একা থাকতে চাইছি, তুই এখন এখান থেকে যা, পরে যখন দরকার পড়বে আমি তোকে ডেকে নেব। আর কিছু বলল না অর্পণ। প্রলয়ের ঘর থেকে বেরিয়ে গেল। সরাসরি না বলে অর্পণ তার বাবাকে সন্দেহ করেছে, তাই তার বাবার ফোন নাম্বার ট্র্যাক করেছিল। এরপর মেহরাব শিকদারের ফোন নাম্বার একটা নিষিদ্ধ জায়গা দেখা গিয়েছে। অর্পণের সন্দেহ রয়েছে যে তার বাবা ভূমিকে সেখানেই রেখেছে। ইনিয়ে বিনিয়ে প্রলয়কে কথাটা বলারও চেষ্টা করেছিল সে, কিন্তু হলো তার উল্টো। প্রলয় তাকে ভুল বুঝেছে। মন খারাপ হলো অর্পণের। ভাই তাকে ভুল বুঝলো। সত্যিটা এবার সে প্রমাণ করেই ছাড়বে। সে যে করেই হোক হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো অর্পণ। যদিও ভেবেছিল আজ হসপিটালে যাবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে বের হতেই হবে। বিকেলে রূপালী গাড়িটা একটা জায়গায় এসে থেমেছে। মিনিট 2 হলো গাড়িটা এখানে দাঁড়িয়ে রয়েছে। ভূমি বুঝতে পারলো না এ কোথায় এসেছে। আদতে কি হসপিটাল পৌঁছে গেছে? জানালার কাজ তুলে রাখা, ভেতর এসি চলছে। গোলাপি রঙে শাড়ি পরেছেন আজ পিঙ্কি, ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়েছে। অন্য দিনের থেকে আজকে সাজে আকাশ পাতাল তফাৎ। ভূমি একবার বাইরে তাকায় তো আরেকবার পিঙ্কির দিকে তাকায়। এবার ভূমিকে এমন করতে দেখে পিঙ্কি নিজ থেকে বলে উঠলেন, এত খারাপের মাঝেও একটু কিছু ভালো হোক। এই সভ্য সমাজে তো মন্দ লোকের অভাব নেই। পিঙ্কির কথা বোধগম্য হলো না ভূমির। এমনিতে তো মহিলা প্রয়োজন অনুযায়ী কথা কমই বলেন, তবে আজ নিজ থেকে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। ব্যাপারটা চোখে লাগার মতো। পিঙ্কি এবার জানালার কাজ নামিয়ে দিলেন। বাইরের দিকে চোখ পড়তে বুঝতে পারলো জায়গাটা ভীষণ চেনা 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 মনে হতে গভীর দৃষ্টিতে জায়গাটাকে আবারও পরখ করতে শুরু করলো। এটা তো তাদেরই এলাকা। মনে মনে খুব খুশি হলো সে। চোখে মুখে
প্রবল উচ্ছ্বাস। পিঙ্কি এবার ভূমির কাছে পানির বোতল চাইল। অতি উৎসাহের সঙ্গে পানির বোতলটা এগিয়ে দিল ভূমি। সে জানে এই পানিতে ঘুমের ঔষধ মেশানো রয়েছে। এখন অপেক্ষা পিঙ্কি কখন পানিটা পান করে আর ঘুমিয়ে পড়বেন। এরই মাঝে এক নিঃশ্বাসে অনেকটা পানি পান করেছেন পিঙ্কি। চেষ্টা পেয়েছিল ভীষণ। ভূমি মনে মনে অপেক্ষার প্রহর গুনতে শুরু করলো। যেই পিঙ্কি ঘুমিয়ে পড়বে অমনি সে এখান থেকে পালিয়ে যাবে, সোজা মালঞ্চ নীড়ে গিয়ে পৌঁছাবে। যত দ্রুত সম্ভব পালানোর চেষ্টা করবে। এখান থেকে প্রায় 10 মিনিটের রাস্তা। প্রলয়ের সঙ্গে বহুবার ঘুরতে যাওয়ার দরুন জায়গাগুলো বেশ ভালোই চেনা হয়েছে তার। কিছু কিছু জায়গা প্রলয় নিজে নিজে চিনিয়েছে। ভূমি এতক্ষণ ধরে বাইরের দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল, তা দেখে পিঙ্কি মুচকি এসে বলেন, সেদিন আমি তোমার আর মেহরাব সিকদারের কথা সব শুনেছিলাম। আমি জানতাম না যে মেহরাব সিকদার তোমার জন্মদাতা পিতা। কোনো বাবা যে তার সন্তানের সঙ্গে এমনটা করতে পারে, এমনটা হয়তো কেউই কস্মিন কালেও ভাবতে পারেনি। পিতা বাবা শব্দগুলো কর্ণগোচর হতেই তীব্র রাগ শরীরের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ছলকে উঠল। অত্যন্ত তেজিস্বরে ভূমি বলে উঠল, ওই নোংরা লোক আমার কিছুই হয় না, আমি ঘৃণা করি তাকে। প্রত্যুত্তরের আর কিছু বলার সুযোগ পেল না পিঙ্কি। চোখ দুটো নুদে আসছে, ঘুম পাচ্ছে ভীষণ। ভূমি ওনার দিকে তাকিয়ে রয়েছে। মহিলা গাড়ির সিটে হেলান দিয়ে রেখেছে, তাকিয়ে থাকতে পারছে না বিধায় চোখ দুটো বন্ধ করে রেখেছেন। ভূমি বুঝতে পারলো না যে পিঙ্কি জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে। এখনই সুযোগ গাড়ি থেকে নামার, এখান থেকে পালিয়ে যাওয়ার। আর মাত্র কয়েক কদম, তারপরে ভূমি প্রলয়ের আবারও মিলিত হবে। এভাবেই আরও মিনিট 5 সময় অতিবাহিত হলাম। গাড়িতে ড্রাইভার নেই। ভূমি এবার হাত দিয়ে পিঙ্কির মুখের উপর নাড়াচাড়া করতে শুরু করলো। বোঝার চেষ্টা করছে পিঙ্কি ঘুমিয়ে গেছে কি না। না, পিঙ্কি এখন গভীর ঘুমে আচ্ছন্ন। কাগজ দুটো হাতে শক্ত করে ধরে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ল ভূমি। এই বুঝি সকল অপেক্ষার অবসান ঘটতে চলল। বড় বড় পা ফেলে সামনের দিকে এগোতে শুরু করলো সে। অপেক্ষার বাদ মানছে না। অন্যদিকে মাধুরীর ঘরে বসে রয়েছেন ফিরোজা। অন্য সময় সবাই দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নিল, আজ তা হলো না। মাধুরী নিজেই ডেকে এনেছেন ফিরোজাকে। একা একা ভালো লাগছে না ওনার। পূর্ণতা পুষ্পিতা এখনো কলেজে, তাদের ফিরতে আজ কিছুটা দেরি হবে। মাধুরী আর ফিরোজা দুজনেই বিছানার উপর বসে রয়েছেন। ভূমির জন্য খুবই চিন্তা হয় ফিরোজার। মেয়েটা নিখোঁজ হবার পর থেকে এই বাড়ির ছেলে দুটো কেমন মনমরা হয়ে গিয়েছে। অনেকদিন ধরেই ভূমিকে নিয়ে অর্পণকে খুবই যত্নশীল হতে দেখেছেন তিনি। মাঝে মাঝে হসপিটাল থেকে ফেরার পথে এটা সেটা নিয়ে আসতো। আগে তো পূর্ণতা পুষ্পিতার জন্যই আনতো, এরপর হঠাৎ করেই অর্পণ ভূমিকেও একজন ভাইয়ের মতো ট্রিট করতে শুরু করলো। ফিরোজা বিষয়টিকে খুব ভালো করে খেয়াল করেছেন। একদিন তো সরাসরি জিজ্ঞেস করে বসেছিলেন, তখন অর্পণের জবাব ছিল, তুমি তো জানোই ছোটবেলা থেকে একটা ছোট্ট বোনের জন্য আমি কতটা পাগল ছিলাম। তবে আল্লাহ আমার প্রার্থনা হয়তো অনেক আগে শুনে নিয়েছিলেন, তাই তো ভূমিকে ভাইয়ের বউ হিসেবে এই বাড়িতে পাঠিয়েছেন। ভূমিকে আমি আমার ছোট বোনের মতোই ভালোবাসি। এই সত্যিটা কখনোই পরিবর্তন হবে না। সেদিন অর্পণের কথার সব মর্মার্থ ধরতে না পারলেও ফিরোজা এটা বুঝেছিলেন যে ওনার ছেলে একজন দায়িত্বশীল ভাইয়ের মতোই ভূমির চিন্তা করে। এই ব্যাপারটা ভীষণ খুশি তিনি। ছেলেকে নিয়ে গর্বিত খুবই তিনি। মা ছেলের মাঝের সম্পর্কটা খুবই একদম বন্ধুত্বের মতন। আনমনি হেসে উঠলেন ফিরোজা, কিন্তু পরক্ষণে ভূমির কথা মনে পড়তে খারাপ লাগতে শুরু করলো। তিনি এবার মাধুরীকে বললেন, ভূমি কোথায় আছে, কেমন আছে কে জানে। ও যেখানেই আছে আল্লাহ ওকে ভালো রাখুক, তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে দিই। এমনিতেই মেয়েটার মনের অবস্থা ভালো না। সদ্য সে তার মাকে হারিয়েছে, তার উপর পরিবারের থেকে দূরে। মানসিকভাবে হয়তো বড্ড ভেঙে পড়েছে মেয়েটা। একটিবার চিন্তা করেছিস আমার ছেলেটার কি অবস্থা হয়েছে এতে? মেয়েটা গেল তো গেল, আমার ছেলের কাছ থেকে সমস্ত সুখ শান্তি নিংড়ে নিয়ে গেল। এভাবে কেন বলছো ভাবি? এবার নিজেকে ভূমির জায়গায় চিন্তা করে দেখো। ভূমিও তো তোমার মেয়ের সমতুল্যই। ওকে মেয়ে হিসাবে আপন করে নিতে এত কেন বাধা বিঘ্ন? তুমি হয়তো জানো না, মেয়েটা তোমার কাছ থেকে একটু ভালোবাসা, একটু স্নেহ পাবে বলে তোমার সমস্ত অবহেলা মুখ বুজে সহ্য করে। আমি বুঝি মেয়েটার মনের অবস্থা। মা তো কি করব বলো? ফিরোজার সমস্ত কথা চুপটি করে শুনছিলেন মাধুরী। টু শব্দটি পর্যন্ত করলেন না তিনি। ফিরোজা আবারও বললেন,
মেয়েটাকে কি একটুও ভালোবাসা যেত না ভাবি? যাকে তাকে আমি ভালোবাসতে যাব কেন? তোমাকে একটা কথা বলি ভাবি, তুমি প্রচন্ড স্বার্থপর। আল্লাহ না করো ভূমির জীবনের মতন যদি আমাদের পূর্ণটা পুষ্পিতার জীবনটাও হয়ে যায়। সমস্ত রাগ গিয়ে চড়াও হলো ফিরোজার উপর। মাধুরী এবার চেঁচিয়ে বলে উঠলেন, আজকেই বলেছিস এমন কথা তো তোর মুখে আমি দ্বিতীয়বার শুনতে চাই না। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। বাড়িতে এখন মাধুরী, ফিরোজা আর সাবিনাকে ছাড়া আর কেউ নেই। নিচতলায় মাধুরীর ঘর থেকে আগে বেরিয়ে এলেন ফিরোজা, ওনার পেছন পেছন মাধুরীও বেরিয়ে এলেন। এদিকে সদর দরজা খোলার জন্য উদ্যত হলো সাবিনা। সে তখন টিভি দেখছিল, একটা কষ্টের মুভি দেখছিল। সে একটু বেশি আবেগী, একটু কষ্টের সিন দেখলেই সব কান্নায় ভাসিয়ে দেয়। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে টিভি বন্ধ করে দরজার দিকে এগিয়ে গেলেন সে। এভাবে টিভি দেখার মাঝে কলিং বেল বাজায়। কিছুটা বিরক্ত সে। মুভির কাহিনীতে মাত্রই টুইস্ট শুরু হয়েছিল, সব শেষ। মনে মনে হাজারখানিক বকাও দিয়ে সদর দরজা খুলেই ফেলল সাবিনা। বিস্ময়কর দৃষ্টি সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে। একবার অর্পণ তো আরেকবার তার পাশে থাকা মানুষটার দিকে তাকালো। বৈঠকখানায় উপস্থিত মাধুরী, ফিরোজা, সাবিনা অবাক ও বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন ভূমির দিকে। আজ 6 দিন পর ভূমিকে পাওয়া গিয়েছে। সাবিনা আর ফিরোজা খুশি হতে পারলেও মাধুরীর মুখটা আগের মতোই। তিনি খুশি হয়েছেন কিনা মুখ দেখে বলা যাচ্ছে না। গম্ভীর মুখ নিয়ে দাঁড়িয়ে রয়েছেন অর্পণ। তা দেখেও না দেখার ভান করে সাবিনাকে বলল, সাবিনা যা তো ভূমির জন্য 1 গ্লাস ঠান্ডা পানি নিয়ে আয়। চট করে সাবিনা জবাব দিল, আচ্ছা ছোট ভাইজান। সাবিনা রান্নাঘরে চলে যেতে ফিরোজা জিজ্ঞেস করলেন, তুই ভূমিকে কোথায় পেলি বাবা? এরপর ভূমি দিকে তাকিয়ে বললেন, তুমি বোরখা, হিজাব আর নেকাবটা খুলে বসো ভূমি। ভূমি কিছুই বলল না। সে তো পুরো বাড়িটা দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে, যেন চুক চুক পর দেখছে। 6 দিনকেও 6 বছরের মতো সমতুল্য মনে হচ্ছে তার। সবটাই ঘোরের মাঝে কাটিয়ে গেল। ভূমির মৌনতা কাটছে না আজ। তবে ফিরোজার কথা অনুযায়ী বোরকা, হিজাব আর নিকাব খুলে নিয়েছে ইতিমধ্যেই। পরনে তার একটা ঢিলেঢালা গোল জামা। এই বোরকা, হিজাব আর নিকাব কোনোটাই তার না, বরঞ্চ জামাটা পর্যন্ত রুমার। মাথায় ওড়না পেঁচিয়ে নিল ভূমি। অর্পণ তার মায়ের প্রশ্নের প্রতি উত্তরে বলল, ভূমিকে আমি গলির মোড়ে পেয়েছি। প্রথমে চিনতে পারিনি, এরপর নিজে থেকেই পরিচয় দিয়েছে, তাই দুজনে একসঙ্গে বাড়ি ফিরেছি। ফিরোজা এগিয়ে এসে ভূমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, এতদিন কোথায় ছিলে মা? তুমি ঠিক আছো? শরীর ভালো আছে তোমার? ভূমিকে কিছু বলতে না দিয়ে মাধুরী এবার বললেন, নির্বোধ তুমি। সব্যবাড়ির বউ কখনো এমন কাজ করে? কোথায় পালিয়ে গিয়েছিলে তুমি? আমার ছেলেটার দিকে তাকানো যায় না। ছেলেটা আমার গুমড়ে গুমড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। ভূমিকে নিজের কথা বলার সময় বা সুযোগ কোনোটাই দিচ্ছেন না মাধুরী। অর্পণ আর ফিরোজার সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। অর্পণ সাবিনাকে পাঠিয়েছে রান্নাঘর থেকে যেন ভূমির জন্য পানি নিয়ে আসে। এদিকে মাধুরীর এমন ব্যবহারে বিরক্ত হচ্ছে সে। তারই সামনে তার বোনকে অহেতুক কথা শোনাচ্ছে তিনি। এদিকে বাবার উপর ভীষণ রেগে আছে সে। পথে আসতে আসতে ভূমি তাকে সব সত্যি জানিয়েছে। অর্পণ ভেবে পায় না একটা মানুষ কি করে এতটা জঘন্য হতে পারে। শুধুমাত্র ভূমির কাছে করা ওয়াদার কারণে সে কিছুই করতে পারলো না, বলতে পারলো না, আর না প্রলয়কে এসব কিছু জানাতে পারছে। এই জন্য ভেতরে ভেতরে ভূমির উপর রেগে রয়েছে। কেন সে তাকে দিয়ে ওয়াদা করালো? সাবিনা পানি নিয়ে আসতে অর্পণ তাকে পানি পান করতে দিল। অনেকক্ষণ যাবৎ তেষ্টা পেয়েছিল বিধায় ঠকঠক করে 1 গ্লাস পানি পান করল ভূমি। মাধুরী 2 হাত আড়াআড়ি করে ভাঁজ করে ফিরোজার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। অনেকক্ষণ আগেই ভূমিকে একটা প্রশ্ন করেছিলেন, কিন্তু তার উত্তর এখনো পাননি তিনি। সেই নিয়ে মূলত কিছুটা ক্ষেপে রয়েছেন ভূমির উপর। মাধুরী আবার বলেন, তোমাকে আমি একটা প্রশ্ন করেছিলাম। ভূমিকে কিছু বলতে না দিয়ে ফিরোজা বলেন, মেয়েটাকে এখন একটু বিশ্রাম করার সুযোগ দেওয়ার প্রয়োজন। দেখে মনে হচ্ছে খুবই ক্লান্ত। তোমার প্রশ্নের উত্তর তো পরেও দেওয়া যাবে ভাবি। অর্পণ তার মায়ের কথাতে সায় জানালো। সঙ্গে সঙ্গে বলে উঠল ভূমিকে তার ঘরে চলে যেতে। কিছু সময় বিশ্রাম নিক, তারপর না হয় সবার সামনে কথা বলবে সব।
কিন্তু অর্পণের কথায় ভূমি রাজি হলো না। সে এখনই মাধুরীর সকল প্রশ্নের উত্তর দেবে, তাই সে সব কথা খুলে বলল। ফিরোজা আফসোস করতে শুরু করলেন, কারণ এই কদিন ভূমি মানসিকভাবে ভীষণ কষ্টে ছিল, যার একাংশ ধারণাও এখানে উপস্থিত কারণ নেই। একে তো সদ্য তার মা আম্মাকে হারিয়েছে, তার উপর আবার একটা খারাপ জায়গায় আটকা পড়েছিল। ভাগ্যিস কোনো বিপদ হয়নি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন ফিরোজা। মাধুরী বললেন, তা অমন একটা জায়গায় তুমি পৌঁছালে কি করে? ক্ষীণ স্বরে ভূমি জবাব দিল, আমি নিজেও জানি না মা, আমি কি করে অমর একটা জায়গায় পৌঁছালাম। মেহরাব শিকদারের কথাটা পুরোপুরিভাবে এড়িয়ে গেল ভূমি। সে এখন চাইছে না মেহরাব শিকদারের কথাটা অর্পণ ব্যতীত অন্য কেউ জানুক। ওই লোককে তো সে নিজের হাতে শাস্তি দেবে, এমন মৃত্যু দেবে যেন ওই লোক নিজের মৃত্যু কামনা করে। যতটা কষ্ট আর যন্ত্রণা তার আম্মাকে পেতে হয়েছে, ততটাই সে সুদে আসলে ফেরত দেবে। মনে মনে সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। অর্পণ জানিয়েছে ভূমির প্রত্যেকটা পদক্ষেপে সে তাকে সাহায্য করবে। এবার ভূমি কিছুটা মনোবল পেয়েছে। এরই মাঝে পূর্ণতা পুষ্পিতা কলেজ থেকে এসেছে। বৈঠকখানে ভূমিকে দেখে ওরা দু বোন খুবই খুশি হয়েছে। আনন্দে আটখানা পুষ্পিতা দৌড়ে এসে ভূমিকে জড়িয়ে ধরল। এই কয়দিন ওরা তাদের ভাবিমণিকে ভীষণ মিস করেছে। ভূমিকে ফিরে পেয়ে খুবই ভালো লাগছে তাদের। ভূমির হাত ধরে পুষ্পিতা বলল, তুমি এতদিন কোথায় ছিলে ভাবিমণি? তুমি জানো আমি তোমাকে কত মিস করেছি। আদরের রায়বাঘিনী ননদিনীদের ভালোবাসা শিখত ভূমি। ক্ষীণ হেসে ভূমি কিছুই বলতে নেবে তার আগে অর্পণ বলে উঠল, অনেক কথা হয়েছে, ভূমি এখন বিশ্রাম নেবে। তোরা গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে, পরে যত পারিস ভাবিমণির সঙ্গে কথা বলে নিস। অর্ণবের কথাই ওরা মেনে নিল। নিজেদের ব্যাগ কাঁধে নিয়ে নিজেদের ঘরে চলে গেল। এইদিকে অর্পণ তার মাকে ইশারা করতেই ভূমিকে নিয়ে সিঁড়ির দিকে অগ্রসর হলেন ফিরোজা। এখানে থাকলে আরও বহু প্রশ্নের সম্মুখীন হতে হবে ভূমিকে, যেটা অর্পণ এই মুহূর্তে কিছুতেই চাইছে না। এদিকে ওদের এমন ব্যবহারে বেজা বিরক্ত মাধুরী। বড় বড় পা ফেলে নিজের ঘরের দিকে চলে গেলেন তিনি। আনমনি তাচ্ছিল্য করে হাসলো অর্পণ। মাধুরী যে শুধুমাত্র প্রলয়ের জন্যই সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে, সে বেশ ভালোই বুঝতে পারছে। সত্যিটা তো একদিন সবার সামনেই আসবে। সেদিন হয়তো ভূমি সকল অবহেলা থেকে মুক্তি পাবে। মাধুরীও হয়তো তাকে কাছে টেনে নেবে। অর্পণ খুব করে চায় তার বোন মাধুরীর থেকে মায়ের মতো ভালোবাসা পাক। আদতে কি সেই দিনটা কোনোদিন আসবে? প্রলয় যেই দুপুরে বেরিয়েছিল, তারপর রাত করে বাড়ি ফিরেছে সে। আজ ব্যস্ত থাকায় কারো ফোন তোলেনি সে। বিকেলে অবশ্য অর্পণ আর মাধুরী কয়েকবার কল করেছিল। প্রলয় খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ এমন কল তো তার প্রতিদিনই আসে। এমন সময় রাত 9:30। ক্লান্ত শরীর নিয়ে বাড়ির ভেতরে ফিরেছে প্রলয়। আজকাল বাড়ি ফিরতে ইচ্ছে করে না তার। শূন্য ঘরটায় শুধুই হাহাকার, কোথাও শান্তি মেলে না। প্রলয় নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু প্রতিনিয়ত তার ফলাফল শূন্য। নিজের ঘরে যাওয়ার পূর্বে প্রলয় একটিবার পূর্ণতা পুষ্পিতার ঘরে দিকে গেল। ওদের দুজনের জন্য চকলেট কিনে এনেছিল। চকলেট দিয়েই প্রলয় নিজের ঘরে চলে এলো। তখন খেয়াল করলো পূর্ণতা পুষ্পিতা মুচকি মুচকি হাসছিল। ব্যাপারটা বুঝতে পারল না প্রলয়। তার উপর আরেক আজব ঘটনা ঘটলো, তা হচ্ছে তার ঘর আধারিয়া আচ্ছন্ন। বারান্দা থেকে আবছা আলো ঘরে প্রবেশ করছে ঠিকই, বাইরে ল্যাম্পপোস্ট থেকে মূলত হরিদ্রাব আলোর দেখা মিলছে। প্রলয় অনুভব করলো সে ছাড়াও ঘরের ভিতর কারো অস্তিত্ব রয়েছে। চট করে ঘরে লাইট জ্বালিয়ে দিল। আকস্মা ভূমিকে দেখে অবাকের শীর্ষে পৌঁছালো প্রলয়। একই স্থানে পাথরের ন্যায় দাঁড়িয়ে রইল সে। চোখ থেকে চশমা একবার খুলে পরিষ্কার করে আবারও চোখে পড়ে নিল। সে ভাবছে হয়তো সবটাই তার চোখের ভুল, কারণ এই কয়দিনে বহুবার সে ভূমিকে কল্পনা করেছে। তবে বরাবরই সে মিথ্যে ছিল। আজ কি সত্যি তার ভূমিকন্যা ফিরে এসেছে? প্রলয় ধীর পায়ে এগিয়ে গেল ভূমির দিকে। একটিবার ছুঁয়ে দেখলো ভূমিকে। না, আচ্ছা সে ভুল না, সত্যি সত্যি তার ভূমিকন্যা ফিরে এসেছে। ভূমি সারা মুখে আদরের ছোঁয়ায় ভরিয়ে দিল প্রলয়। অতি খুশিতে কান্না পাচ্ছে তার। ভূমির হাতের পিঠে পার কয়েক চুমুকে জিজ্ঞেস করলো, কোথায় ছিলে তুমি? তোমাকে ছাড়া আমি একটু ভালো ছিলাম না ভূমিকন্যা। সহজ কথা বলতে গিয়েও পুরুষালী গম্ভীর কণ্ঠনালী কাঁপছে। প্রলয়ের অবস্থা
কিছুটা হলেও বুঝতে পারলো ভূমি। নিজ থেকেই প্রলয়কে জড়িয়ে ধরল। মনে হচ্ছে যেন এক যুগ পর নিরুপ্রদ বুকটায় মাথা রেখেছে সে। আবেশে চোখ দুটো বন্ধ করে নিয়েছে ভূমি। সেই চিরচেনা সুবাসে মুগ্ধকারিণী আরও লিপ্ত রইল তার অর্ধাঙ্গের বক্ষস্থলে। ভূমির মাথায় হাত বুলিয়ে প্রলয় জিজ্ঞেস করল, কোথায় ছিলে তুমি? তুই জানো তোমাকে আমি কত খুঁজেছি, তবু শেষ পর্যন্ত হাল ছাড়িনি।